হিমাচল প্রদেশের ট্যুর সাধারণত আমরা প্ল্যান করি সিমলা থেকে। তবে সিমলা জেলায় এমন অনেক জায়গা রয়েছে যা সিমলার থেকে অনেক বেশি সুন্দর, শান্ত এবং আপেলের সময় থাকবে প্রচুর আপেল, বরফের সময় পাবেন বরফ। এমনই এক গ্রাম হলো নারকান্ডা। আমরা নারকান্ডা গিয়েছিলাম স্পিতি ভ্যালি ট্যুরের প্রথম দিন। কলকাতা থেকে কিভাবে পৌঁছলাম, কি দেখলাম, কোথায় থাকলাম, সব কিছু বলবো এই ভিডিওতে। এই যে হাঁটুফিক থেকে ভিউ। আজ হচ্ছে 15ই জুন। আমি এখন রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনের বাইরে 13005 অমৃতসর মেল ধরে। আমরা আজকে যাব হচ্ছে আম্বালা ক্যান্ট পর্যন্ত। একটা নতুন জার্নি শুরু করছি, বলা যায় একটা স্বপ্নের জার্নি। স্পিতি ভ্যালি ট্রাভেল করছি আমরা। লম্বা জার্নি, যেতে যেতে সমস্ত ইনফরমেশান শেয়ার করব, গল্প করব। চলুন। ট্রেনে তো উঠলাম, দেখলেনি। আমাদের কোচ নাম্বার হচ্ছে B3 আর সিট হচ্ছে 34 আর 35, মিডিল আর আপার। চলুন জার্নিটা শুরু করি। থার্ড এসি আমাদের কোচ আর B3 কোচ নাম্বার। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল। এই ট্রেনটা পরশু দিন ভোরবেলায় 3:10 নাগাদ পৌঁছানোর কথা। এবারে দেখা যাক কখন পৌঁছায়। এই যে বর্ধমান জংশনে ঢোকাচ্ছে, এখন টাইম আপডেট হচ্ছে 8:26। বর্ধমান জংশনে একটু নামলাম। ট্রেনটা 8:07 ঢোকানোর কথা ছিল, বেশ খানিকটা লেট। আচ্ছা, এখানে কিন্তু 5 মিনিটের মাত্র হল্ট আছে। আর আপনারা সবাই জানেন যে বর্ধমানে মিহিদানা ফেমাস। মিহিদানা, সীতাভোগ, এই বর্ধমানে আসলে কিন্তু মিষ্টি ট্রাই করতে একদম ভুলবেন না। ঘড়ির কাঁটা এখন ওই 8:30 ছুঁই। এত আগে বাড়িতে ডিনার করি না, কিন্তু আমাদের যে সিটগুলো পড়েছে সেগুলো তো মিডিল আর আপার, আপনারা জানেনই। আমাদের যে সহযাত্রীরা তারা এখনও আসেনি, তো ফাঁকায় ভাবছি যে ডিনারটা করে নিই। কারণ একটু ফাঁকায় ভালোভাবে বসে ভিডিও করে খেতে একটু সময়ই লাগে, তাই জন্য বাড়ি থেকে বানিয়ে এনেছি হচ্ছে বিরিয়ানি। ডিনারটা সেরে নিই আমরা। আজকের মতো সবাইকে গুড নাইট। আজকে আর হয়তো দেখা হবে না, কালকে সকালে আবার একটা ফ্রেশ মর্নিংয়ের সাথে দেখা হবে। বেনারস জাংশন থেকে সবাইকে গুড মর্নিং। আপনারা সবাই জানেন এখানে কাশী বিশ্বনাথ ধাম আছে। আমাদের ট্রেনটা 9:15 নাগাদ ঢোকানোর কথা ছিল বেনারসে, 9:11 নাগাদ ঢুকিয়ে দিয়েছে। তো এখানে 10 মিনিটের হল্ট আছে। বারাণসী জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকিয়েছে। বারাণসী জাংশন থেকে আবার আমাদের ট্রেনটা ছেড়ে যাচ্ছে। ব্রেকফাস্ট করে নেবো ভাবছি। প্যাটিস নিয়ে এসেছিলাম, এই যে রাহুলের চিকেন প্যাটিস আর আমার পনির প্যাটিস। একটা ভালো জিনিস দেখুন, আমাদের তো জানলার ধারে সিট পড়েনি। এবার যারা আমাদের সহযাত্রী ছিল তারা কালকে 12টার পরে ট্রেনে উঠেছে, আর আজকে সকাল সকাল বেনারসে নেমে গেছে, ফলে জানলাগুলো আমাদেরই অলমোস্ট। আমরা যে কালকে রাতে ট্রেনে উঠেছি, এই ট্রেনের জার্নির টাইম হচ্ছে মানে আম্বালা ক্যান্ট পর্যন্ত মোটামুটি প্রায় 31 ঘন্টা 55 মিনিট হচ্ছে অফিসিয়াল টাইম। সে টাইমটা বাড়বে, একটু লেট হবে। হাওড়া থেকে আম্বালা ক্যান্ট পর্যন্ত প্রায় 49টা স্টপেজ রয়েছে যেখানে ট্রেন দাঁড়াবে। এই জার্নি পথ প্রায় 1660 কিলোমিটার কভার করবে এই ট্রেন আম্বালা ক্যান্ট পর্যন্ত, এবং প্রায় 6টা স্টেটকে কভার করবে। ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, ইউপি, উত্তরাখণ্ড, হরিয়ানা, বিভিন্ন জায়গার বিভিন্ন ল্যান্ডস্কেপ, বিভিন্ন জিনিস দেখতে দেখতে আমরা যাব। গিয়ে পৌঁছবো আমরা আম্বালা ক্যান্ট, এবং সেখানে আমাদের জন্য গাড়ি ওয়েট করবে। সমস্ত ডিটেল দেব। এখন এই ট্রেন জার্নিটা আপনারা এনজয় করুন। যেহেতু বেশ একটা লম্বা জার্নি, এটা যেহেতু অমৃতসর মেল, এই ট্রেনটা অমৃতসর পর্যন্ত যাবে, তাই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কারের ব্যবস্থা রয়েছে। এছাড়া ই ক্যাটারিং তো রয়েছে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 720 টাকা করে জনপ্রতি। এসি 3 টায়ারের ভাড়া 1845 টাকা করে জনপ্রতি। এছাড়া এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসের ব্যবস্থা রয়েছে এই ট্রেনে। আমরা ট্রেনের টিকিট না পাওয়ায়
আম্বালা ক্যান্ট থেকে এই জার্নিটা স্টার্ট করেছিলাম। তবে আপনারা এই জার্নি স্টার্ট করতে পারেন চণ্ডীগড় থেকে। 12311 নেতাজি এক্সপ্রেস, এই ট্রেনটি সপ্তাহের রোজ দিনই চলে এবং চণ্ডীগড় পর্যন্ত কলকাতা থেকে এই একটি মাত্র ট্রেনই যায়। এই ট্রেনে আপনারা চণ্ডীগড়েও নামতে পারেন, আবার কালকা রেলওয়ে স্টেশনেও নামতে পারেন। কালকা রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে কালকা সিমলা টয় ট্রেন ধরে সিমলা পর্যন্তও যেতে পারেন এবং সিমলা থেকে আপনাদেরকে গাড়ি পিক আপ করে নারকান্ডা পর্যন্ত নিয়ে যাবে। অথবা যদি একেবারে কম খরচায় নারকান্ডা পৌঁছতে চান, সেক্ষেত্রে টয় ট্রেন থেকে নেমে বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়ে, মানে সিমলা বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়ে সেখান থেকে নারকান্ডা যাওয়ার লোকাল বাসও পেয়ে যাবেন। তবে এই বাসের সংখ্যা কিন্তু খুবই কম এবং সময়ের ওপর ডিপেন্ড করে আপনাকে বাসে যাতায়াত করতে হবে। ট্যুরটা সিমলা থেকে শুরু করলে খরচা অনেকটাই কমে যাবে, অথবা চণ্ডীগড় থেকে জার্নিটা স্টার্ট করলেও খরচাটা বেশ খানিকটা কম হবে। আম্বালা ক্যান্ট যেহেতু অনেকটা দূরে, তাই খরচাটা আমাদের অনেক বেশি পড়েছিল গাড়ির। এই ট্যুরে আমার এবং রাহুলের সঙ্গী ছিল মা, মানে আমার মা। আমরা তিনজনে একসাথে এই জার্নিটা করেছিলাম। 12:30 বাজে, লাঞ্চের প্রিপারেশন চলছে আমাদের। বাড়ি থেকে নিয়ে এসেছি হচ্ছে লুচি, এখানে রয়েছে আলু ভাজা, আর তার সাথে রয়েছে এই যে স্পেশাল লঙ্কার আচার। যেহেতু বেশ অনেকটা টাইম পরে এই লাঞ্চটা আমরা খাচ্ছি, মানে কালকে রাতের নয়, কালকে দুপুরের বানানো ইনফ্যাক্ট, ওই জন্য আমরা আলু ভাজা আর লুচিটাই চুজ করেছি, কারণ এগুলো তেল দিয়ে ভাজা হয় আর তেলে ভাজা জিনিস নষ্ট কম হয়। তো এটাই, যদিও আমাদের ট্রেন এসি, তারপরেও নষ্ট হয়ে যাওয়ার একটা চান্সেস থাকেই। আর আমি নিজে পার্সোনালি আর কি বাসি খাওয়াটা খুব একটা পছন্দ করি না। এবার অনেকেই বলবেন কেন, কি প্রবলেম, বা কেন খাবেন না। আমার পার্সোনালি পছন্দ নয়, কিন্তু এরকম লম্বা জার্নিতে আসলে তখন মনে হয় যে প্যান্ট্রিকারের খাবার যা আজকাল সব জায়গায় রিভিউ শুনি সবার থেকে, সেটা খাওয়ার থেকে নিজের বাড়ির বাসি খাবার খাওয়া ভালো। 3:10 আম্বালা ক্যান্ট স্টেশনে পৌঁছানোর কথা ছিল। সময়ের বেশ খানিকটা আগেই ট্রেন আমাদেরকে পৌঁছে দিয়েছে। আম্বালা ক্যান্টে 10 মিনিটের হল্ট রয়েছে। ট্রেনটা ঢুকিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবো। গাড়ি আমাদের কালকে রাতেই চলে এসছে, তো চলুন এখন বেরোই। আম্বালা ক্যান্ট স্টেশনের বাইরে চলে এসেছি। এখানে লিফট এবং এসকেলেটরের ব্যবস্থা আছে, এটা খুবই ভালো জিনিস, একটা অনেক জায়গায় থাকে না। এই হচ্ছে আম্বালা ক্যান্ট স্টেশনের বাইরেটা। এত ভোরবেলায়ও বেশ জমজমাট, দেখুন। ঘড়ির কাটায় সময় হচ্ছে 3:31। আমাদের স্বপ্নের জার্নি স্টার্ট হচ্ছে। শৈলী পেছনে বসে আছে আর আমি সামনে সিট নিয়ে বসে আছি। চলুন একটু আলোটা ফুটুক, তারপরে দেখাচ্ছে। একদম অন্ধকার চারিদিকে। গুড মর্নিং এভরিওয়ান। একটা ফ্রেশ মর্নিং, যদিও আমাকে ফ্রেশ লাগছে না, কারণ 2 দিন আগে বাড়ি থেকে বেরিয়েছি, ভালোভাবে মুখ টুক ধোয়া নেই, ফ্রেশ হওয়া নেই। আজকে সারাদিন আপনারা আমাকে এরকমই বিধ্বস্ত দেখবেন। আম্বালা ক্যান্ট স্টেশন থেকে আমাদের গাড়ি স্টার্ট হয়েছিল। 1-1.5 ঘন্টা পরে আমরা একটা টি ব্রেকের জন্য দাঁড়িয়েছি, চা খাবো। আর জায়গাটা বেশ সুন্দর, হালকা ঠান্ডা রয়েছে, গায়ে একটা স্ট্রোল দিতে হচ্ছে যখন গাড়ি চলছে। এখনও খুব যে বেশি গরম লাগছে সেরকম নয়। তো এই আর কি, চলুন যেতে যেতে আবার গল্প হবে। আম্বালা ক্যান্ট স্টেশন থেকে নারকান্ডার ডিস্টেন্স হচ্ছে প্রায় 212 কিলোমিটার মতো। তো গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে 5 ঘন্টা 13 মিনিট মতো লাগার কথা। ড্রাইভার দাদা বললো 6 থেকে 7 ঘন্টা মতো সময় লাগবে। দেখা যাক, এবারে রাস্তার উপরে ডিপেন্ড করবে কতক্ষণ সময় লাগবে। আম্বালা ক্যান্ট স্টেশনটা হচ্ছে হরিয়ানা স্টেটের মধ্যে পড়ে। আমরা 2টো স্টেট পার করে আসলাম, সেটা হচ্ছে হরিয়ানা এবং পাঞ্জাব। তারপরে এন্টার করলাম হচ্ছে হিমাচল প্রদেশে। নারকান্ডা আমরা যেখানে যাব সেটা কিন্তু সিমলা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। রাস্তার কন্ডিশান আপাতত বেশ ভালো, পরের দিকে দেখা যাক কী হয়। স্প্রিতি ভ্যালি ট্যুর ছিল আমাদের 7 নাইট 8 ডেজের, তার মধ্যে নারকান্ডা ছিল ফার্স্ট ডে। আম্বালা ক্যান্ট থেকে নারকান্ডা পর্যন্ত আর্টিগা গাড়িতে যেতে খরচা পড়ে 6 থেকে 7 হাজার টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে কমে, এবং আমরা যেহেতু প্যাকেজে নিয়েছিলাম তাই এই ভাড়াটা কিন্তু আমি অ্যাভারেজ বললাম। আমরা এন্টার করে গেলাম সোলান জেলায়। এই জায়গাটায় প্রচুর মেডিসিন ফ্যাক্টরি আছে,
মানে এই জায়গাটা মেডিসিন ফ্যাক্টরির জন্যই বিখ্যাত, আর প্রচুর ইন্ডাস্ট্রিও আছে। ড্রাইভার দাদা আমাদেরকে বললেন, মেঘ এসে মাঝের মধ্যে রাস্তা ঢেকে দিচ্ছে, অসাধারণ লাগছে। বাইরে পড়ছে তুমুল বৃষ্টি, যদিও ভালো, বেশি বৃষ্টি পড়লে মানে অনেকক্ষণ ধরে যদি বৃষ্টি পড়ে তাহলে ওয়েদারটা ক্লিয়ার হওয়ার চান্সেস থাকে। আর এর আগের বারে তো আমরা কালকা থেকে সিমলা পর্যন্ত টয় ট্রেনে জার্নি করেছিলাম, সেই জার্নিটাই এইবারে আমরা গাড়িতে করছি, 4 হুইলারে করছি। বেশ একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। ডিপারগুলো কন্টিনিউ চলেই যাচ্ছে, আর এই সময় আলাদা রকমেরই গ্রিনারি, চারিদিক সবুজ হয়ে আছে, খুব সুন্দর দেখতে লাগছে। সময় আপডেট 7:21। এখনও বৃষ্টি থামেনি, আমরা शिमला पहुंचे গেছি। शिमला से नारकंडा जाने में कितना टाइम लगेगा? 3 घंटा। 3 ঘন্টা এখনও সময় লাগবে এই शिमला থেকে নারকন্ডা পৌঁছাতে। शिमला থেকে নারকন্ডার ডিস্টেন্স প্রায় 64 কিলোমিটার মতো। এই যে এটা হচ্ছে शिमला টয় ট্রেন স্টেশন, এই ডান সাইডে নেমে গেল। নারকন্ডা যাওয়ার পথে আমরা বেশ কিছু সাইট সিন দেখে নেব, তার মধ্যে অন্যতম হচ্ছে গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট। আচ্ছা, ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা দিয়ে কিছু দূর উঠে গেলেই কুফরি পড়বে। কুফরিও আমাদের ঘোরা, তার জন্য আর গেলাম না, বাইরে বৃষ্টিও পড়ছে, গিয়ে লাভ নেই, এখন পুরো জায়গাটায় কাদায় কাদা থাকবে। কুফরির ভিডিওর কিছু ফুটেজও অ্যাড করে দিলাম ভিডিওতে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কুফরি সিমলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। এখানে অনেক সময় বরফও পড়ে থাকে, মানে স্নোফলও হয়। আমরা এর আগের বার যখন গিয়েছিলাম তখন স্নোফল পেয়েছিলাম। কুফরিতে যাওয়ার জন্য দুটো রাস্তা রয়েছে, একটা ঘোড়ায় করে অথবা গাড়িতে করে ঘুরে আপনাদের উঠতে হবে। সাধারণত কোনো ট্যুর এজেন্ট আপনাদের গাড়ি করে নিয়ে যাবে না, আপনাদেরকে ঘোড়ার বুকিং কাউন্টারের সামনে নামিয়ে দেবে, সেখান থেকে ঘোড়া বুক করে আপনাদের ওপরে যেতে হবে। এবং ওপরে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, তবে এই অ্যাক্টিভিটিসগুলো আপনারা বেশি ভালো করতে পারবেন মানালিতে, তাই কুফরি আমার খুব একটা পছন্দের জায়গা নয়। তবে কুফরি এবং গ্রিন ভ্যালি এই দুটো জায়গায় প্যাকেজের মধ্যে ইনক্লুডেড থাকে, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। ব্রেকফাস্টের জন্য একটা রেস্টুরেন্টে দাঁড় করালো আমাদের ড্রাইভার দাদা। রেস্টুরেন্টটা আপনাদেরকে পরে দেখাবো। রেস্টুরেন্ট থেকে ভিউটা দেখুন জাস্ট, একটু আগে পুরো মেঘে ঢেকেছিল, ওয়েদারটা জাস্ট ক্লিয়ার হলো, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে নিচে দেখছেন ওগুলো সব অ্যাপেল ট্রি, দেখুন এদিকটাতে ওই যে ওপরে প্লাস্টিক দেওয়া আছে, ওগুলো সব আপেলের গাছ। মানে আমরা যে রেস্টুরেন্টটায় খেতে এসেছি তার সামনেই দেখুন এই যে আপেলের গাছ, এই দেখুন গাছে আপেল হয়ে আছে, দেখুন কত। এই হলো রেস্টুরেন্টটার খাওয়ার কেমন হবে জানি না, তবে সিনিক বিউটিটা এখান থেকে ভীষণ সুন্দর। দূরের ওই আপেল বাগানগুলো দেখছি, আমি তো প্রথমে বুঝতে পারিনি, তারপর ভালোভাবে দেখাতে বুঝতে পারলাম যে গাছের ওপর ত্রিপল দেওয়া, মানে প্লাস্টিক দেওয়া। কারণ আমাদের ওখানে বারুইপুরে যারা গেছেন তারা জানেন যে বারুইপুরের পেয়ারাগুলো কিন্তু এরকম প্লাস্টিকে মুড়িয়ে রাখে যাতে পাখি না খেতে পারে। এখানে পাখি খাওয়াটা তো একটা উদ্দেশ্য বটেই, যাতে পাখি না খেতে পারে। অন্য আরেকটা উদ্দেশ্য হচ্ছে শিলাবৃষ্টি পড়লে আপেল খারাপ হয়ে যায় শিলে, তাই সেই শিলাবৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য এই ব্যবস্থা। আলুর পরোটা আর ম্যাগি অর্ডার করেছি। আলুর পরোটার দাম 40 টাকা আর ম্যাগির দাম 50 টাকা। আলুর পরোটা দিয়ে গেছে, বিশাল বড় সাইজের একটা আলুর পরোটা দিয়েছে। খেতে কেমন? ভালো টেস্ট। হিমাচলে আলুর পরোটা ফেমাস, তাই ব্রেকফাস্টটা আলুর পরোটা দিয়েই করার চেষ্টা করবেন। নারকন্ডার যে মার্কেটটা আছে সেখানে নামলাম, আমি একটু জল কিনবো, সিলপ্যাক ওয়াটার। এই হচ্ছে মার্কেট, এই হচ্ছে HRTCর বাস, হিমাচল ট্যুরিজমের বাস। ফাইনালি পৌঁছে গেছি নারকন্ডাতে, যে আমাদের হোটেল আছে সেইখানে। এখন টাইম আপডেট হচ্ছে ঘড়ির কাঁটা 11:10। এই হলো আমাদের হোটেলের বাইরেটা। হোটেলের নাম হচ্ছে VJ রিজেন্সি। শৈলী এখন ফর্মালিটিসগুলো করছে। এই হলো হোটেলের রিসেপশন এরিয়া, আর এই হলো ডাইনিং হল।
আইডি কার্ড অবশ্যই ক্যারি করবেন, কারণ হোটেলে স্টে করতে গেলে আপনাদেরকে আইডি কার্ড শো করাতেই হবে। শুধু এখানে বলে না, সমস্ত জায়গায় আইডি কার্ড দেখাতে হয়। হোটেলে তো আমরা চেক ইন করলাম, আপনারা দেখলেনই। রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। 101 নম্বর রুমটা আমাদের। আসুন, খুব সুন্দর উডেন ফিনিশের রুম। বেশ বড় মাপের একটা বিছনা রয়েছে, যেখানে আপনারা 3 জন একসাথে অ্যাডজাস্ট হয়ে যেতে পারবেন। আর আসবাব বলতে সেরকম কিছুই নেই। একটা বেডসাইড টেবিল রয়েছে, টিভি রয়েছে এখানে, আর এখানে রয়েছে একটা টেবিল আর চেয়ার, আর এদিকটাতে একটা বড় ওয়ার্ড্রপ রয়েছে। স্টেশন থেকে এই নারকান্ডার হোটেল পর্যন্ত আসতে মাঝখানে আমরা 2বার স্টপ নিয়েছিলাম, তারপরেও আমাদের ওই মোটামুটি 8 ঘন্টা মতো সময় লাগলো। এই হলো ওয়াশরুম, সমস্ত বেসিক ফেসিলিটি আছে, উইথ গিজারের ফেসিলিটি আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। শৈলী তো বললোই আমরা 101 নম্বর রুমে আছি। এখানে অনেকগুলো রুম আছে, আর রুম থেকে বেরিয়ে দেখুন এখানে একটা বড় মতো প্যাসেজ আছে, আর ভিউটা দেখুন। নারকান্ডাতে হোটেলের ভাড়া থাকা এবং খাওয়া দিয়ে, খাওয়ার মধ্যে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড থাকবে, তাতে পার হেড 1600 থেকে 1800 টাকা পড়ে থাকে। সম্পূর্ণটাই আমি অ্যাভারেজ বলছি, কারণ আমরা কিন্তু সম্পূর্ণ ট্যুরটা প্যাকেজে বুক করেছিলাম। এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। ভাত নিয়েছি, আর নিয়েছি ডিমের কারি। 2 পিস ডিম দিয়েছে, আর সাথে দিয়ে গেছে পেঁয়াজ আর লঙ্কা। খাবারের দামগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। 1 প্লেট বাসমতি রাইসের দাম হচ্ছে 140 টাকা, আর ডিমের কারি নিয়েছি, 2টো ডিম দিয়েছে, দাম নিয়েছে 150 টাকা। খাবারের দাম প্রচণ্ড এক্সপেন্সিভ, শুধু এইখানে বলেই না, নারকান্ডাতে বলে না, পুরো হিমাচল প্রদেশেই খাবারের দাম প্রচণ্ড বেশি। ডিমের কারিটা দিয়ে খাচ্ছি, ভালো, খাবারটা খারাপ না, ভালোই খেতে। এখন ওই দুপুর 3টে মতো বাজে। এখন আমরা বেরোচ্ছি, যাব এখানে একটা কাছেই হাটু পিক বলে একটা জায়গা আছে, সেটা দেখতে। আর এই নারকান্ডাতে কিন্তু প্রচুর আপেলের চাষ হয়, আপেলের বাগান রয়েছে। সমস্ত হিমাচল জুড়েই আপেলের চাষ হয়, তবে এই নারকান্ডাতে অনেক বেশি পরিমাণে চাষ হয়। তো এখন ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, আমি দেখতে পাচ্ছি দূরে সমস্ত আপেলের বাগানগুলো, বেশ ভালো লাগছে। চলুন ঘুরে আসি আপনাদেরকে সঙ্গে নিয়ে। আমাদের যে প্যাকেজটা রয়েছে সেটাতে কিন্তু পিক আপ ড্রপ রয়েছে, স্টে রয়েছে, গাড়ির খরচা রয়েছে, এবং তার সাথে ব্রেকফাস্ট আর ডিনার আমাদেরকে এই প্যাকেজের ভেতরে দেওয়া হবে। মানে এই দুটো কমপ্লিমেন্টারি। লাঞ্চটা কিন্তু আমাদেরকে আলাদা করে টাকা দিয়ে করতে হবে, এভরিডের ক্ষেত্রেই সেটা। তবে ওনাদের, মানে আমরা যাদের সাথে এই ট্যুরটা করছি তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে অনেকেই আছে যারা উইদাউট ফুড পুরো প্যাকেজটা নিতে চায়, সেক্ষেত্রেও কিন্তু ওনাদের কাছে অপশান আছে। আর আমরা এই ট্যুরটা করছি ট্যুর পিকার্স নামক একটা ট্রাভেল সংস্থার সাথে। এই ট্যুর পিকার্সের যে ওনার বিশ্বজ্যোতি সাহা, বিশ্বজ্যোতি দা বাঙালি মানুষ, তাই কানেক্ট করতে ভীষণ সুবিধা হয়। আর এত বড় ট্যুর নির্ঝঞ্ঝাটে করার জন্য আমরা ওনাকেই বাছলাম। তবে আপনারা কিন্তু নিজেরাও করতে পারেন। আমাদের হোটেল থেকে হাটু পিকের ডিস্টেন্স হচ্ছে মাত্র 7.2 কিলোমিটার। গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে এই 22 মিনিট মতো লাগার কথা, দেখা যাক কতক্ষণ লাগে। চলুন আগে গাড়িতে উঠি। আমাদের হোটেল থেকে কিছুটা এগিয়ে এসেই দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। যে রাস্তাটা ওপরের দিকে এসেছে সেই রাস্তাটা ধরলাম আমরা। এটা একদম ঘন জঙ্গল, ওক, ম্যাপেল, আরও বিভিন্ন রকম গাছের জঙ্গল এটা। রাস্তাটা খুবই সরু, দুটো গাড়ি একসাথে পাশাপাশি যায় না, দেখতেই পাচ্ছেন। বেশ ভালো লাগছে। আর যেহেতু বৃষ্টি হয়েছে সকাল থেকে, তাই আরও বেশি ভালো লাগছে। বৃষ্টিতে না জঙ্গলের সৌন্দর্যটা বেশ অন্যরকম লাগে। এই ওপর পর্যন্ত বড় যে টেম্পো ট্রাভেলারগুলো আজকাল পাওয়া যায় সেগুলো কিন্তু যায় না, সেগুলোর জন্য নিচ থেকে আপনাদেরকে আলাদা করে গাড়ি ভাড়া করতে হবে। তবে ছোট গাড়ি বা আমাদের মতো এরকম যে বড় গাড়িগুলো রয়েছে আর কি, সেগুলো চলে যায়, সেগুলোতে কোনো প্রবলেম হয় না। তবে যারা ট্রাভেলার করে আসবেন তাদেরও চিন্তার কোনো কারণ নেই, নিচ থেকে গাড়ি পাওয়া যায়। 100 টাকা বা 200 টাকার বিনিময়ে জনপ্রতি আপনারা ওপরে পৌঁছে যেতে পারবেন। দেখুন সামনে থেকে কারা আসছে, বাপরে, এক পাল, আবার দৌড়ে দৌড়ে আসছে। বিকেলের দিকে কাছাকাছি কয়েকটা সাইট সিন করতে গিয়েছিলাম আমরা। সেই গাড়িতে খরচা পড়বে অ্যাপ্রক্সিমেটলি 1000 থেকে 1500 টাকা মতো। এটাও আমি অ্যাপ্রক্সিমেট ভাড়া বললাম। হাটু পিকের যে পার্কিং লটটা আছে সেইখানে পৌঁছে গেছে, আর এখানে এই যে গেট আছে, এর ভেতর দিয়ে হেঁটে যেতে হবে। এই যে আমার পেছনের গেটটা দেখছেন, এটা হচ্ছে হাটু পিকের যে হাটু মাতার মন্দির, সেই হাটু মাতার মন্দিরে যাওয়ার গেট। পার্কিং থেকে 2 মিনিটের হাঁটা পথ। ভিউ পয়েন্টটা কোথায় সেটা আমরা জানি না, আমরাও তো এখানে প্রথমবার, একটু দেখতে হবে। আগে মন্দিরে দর্শন করে আসি, চলুন।
হিমাচলের মন্দিরগুলোর না একটা স্পেশালিটি আছে, সেটা হলো এই মন্দিরগুলোর কাঠের কাজ। হিমাচলের সমস্ত জায়গাতেই মন্দিরে এরকম কাঠের কারুকার্য করা দেখতে পারবে। এই হাটু মাতার মন্দিরও তার ব্যতিক্রম কিছু নয়, ভীষণ সুন্দর কাঠের কাজ করা রয়েছে আমি দেখতে পাচ্ছি। চলুন ভেতরে যাই। আর একটা জিনিস, এই দেখুন প্রচুর বসার জায়গা করা রয়েছে, এদিকে ওদিকে প্রচুর বসার জায়গা রয়েছে। মন্দিরে ঢোকার আগে শু স্ট্যান্ড আছে। ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না। খুব সুন্দর কারুকার্য। হাটু পিকের সামনে একটা ভিউ পয়েন্ট আছে, এরকম খাড়াই রাস্তা। এটা মনে হচ্ছে শর্টকাট, জানি না ঠিক। আমরা তো এরকম পিচের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। চলুন দেখি। এই হচ্ছে হাটু পিকের হাইট, 11,152 ফিট। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর। হাটু পিকে দাঁড়িয়ে আছি। এটা সিমলা জেলার সবচেয়ে উঁচু শৃঙ্গগুলির মধ্যে একটা। এই হাটু পিক থেকে দারুণ সুন্দর সানসেট দেখতে পাওয়া যায়। সিনিক বিউটিটাও খুব সুন্দর, যেহেতু অনেকটা উঁচুতে। আর এখানে একটা মন্দির রয়েছে যাকে লোকালরা হাটু মাতার মন্দির বলে জানে, মানে হাটু মাতার মন্দির বলে আর কি। এখানে মূলত কালীর একটি রূপকে পুজো করা হয়। এখানে একটি উনুন টাইপের জিনিস রয়েছে। মনে করা হয় যে মহাভারতের যে পঞ্চপাণ্ডব তারা তাদের অজ্ঞাতবাসের সময় এই উনুনে রান্না করে খেত। তবে এই উনুনটা আমরা মন্দিরের ভেতর গিয়ে দেখতে পাইনি, বন্ধ ছিল। আপনারা আসলে অবশ্যই দেখবেন, এরকম একটা দারুণ সুন্দর জিনিস যদি দেখতে পারেন তাহলে আমার মনে হয় ভালো হবে। আজকে তো সূর্যি মামা একবার দেখা দিয়েই আবার আড়ালে চলে গেল। আজকে মনে হচ্ছে না সানসেটটা দেখা যাবে, তাই। আর সানসেটের টাইমটা প্রায় 7:30, আর এখন বাজে হচ্ছে 5টা। এতক্ষণ এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, থাকা সম্ভব হচ্ছে না, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। আপনারা আসলে একটু সানসেটের টাইমটা চেক করে আসবেন, তাহলে সানসেটটা দেখতে পারবেন। মাথায় টুপি পরে নিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখানে আস্তে আস্তে যত বেলা পড়ছে তত ঠান্ডা বাড়ছে। তো আপনারাও একটু শীতের জামা কাপড় আনবেন। এখন জুন মাস, যেখানে কলকাতায় লোকে গরমে পাগল হয়ে যাচ্ছে, এখানে ভাবুন কতটা ঠান্ডা। হাটু পিক দেখে আমরা এখন যাচ্ছি টানি জুব্বার লেকে। চলুন। হাটু পিক থেকে বেশ খানিকটা দূরে বাইরে শুরু হয়েছে টিপটিপ বৃষ্টি। আমাদের স্মৃতি ভ্যালি ট্যুরের প্ল্যানটা ছিল কিছুটা এইরকম: 7 রাত 8 দিনের ট্যুর, যার প্রথম দিন স্টে ছিল নারকান্ডাতে, তারপর সাংলা, কালপা, হুরলিং, কাজা, লোসার থেকে চন্দ্রতাল হয়ে আমরা মানালি চলে গিয়েছিলাম। চন্দ্রতালে আমাদের স্টে ছিল না, তবে আপনারা চাইলে চন্দ্রতালেও স্টে করতে পারেন। সেক্ষেত্রে লোসারে আপনাদের স্টে থাকবে না। এবং লাস্টে মানালিতে একদিন স্টে করে পরের দিন আমরা ট্রেন ধরে কলকাতা ফিরে এসেছিলাম। এই সম্পূর্ণ ট্যুরটা করার জন্য আপনারা যদি 6 জন যান তাহলে খরচা পড়বে 16,800 টাকা করে জনপ্রতি। ট্যুরের মধ্যে ইনক্লুডেড থাকবে থাকা, খাওয়া, ঘোরা। খাওয়ার মধ্যে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুডেড থাকবে, লাঞ্চটা আপনাদের আলাদা করে করতে হবে। আপনারা যদি 12 জন এই ট্যুরটা করেন সেক্ষেত্রে খরচা পড়বে 14,999 টাকা করে। খরচ সিজনের ওপর ডিপেন্ড করে বেশি কম হতে পারে। এই খরচার হিসেবটা চণ্ডীগড় টু চণ্ডীগড়ের হিসেব। তবে আমরা যেহেতু আম্বালা ক্যান্ট থেকে জার্নি স্টার্ট করেছিলাম এবং আম্বালা ক্যান্টেই শেষ করেছিলাম, তাই আমাদের খরচার হিসেবটা ছিল অনেকটাই বেশি। ফাইনালি টানি জুব্বার লেকে পৌঁছে গেছি। এই হচ্ছে লেকের ভিউ, দারুণ সুন্দর। দেখুন দেবদারু গাছের শ্যাডোটা পড়েছে লেকটায়, কি সুন্দর দেখতে লাগছে। এই লেকটার বিশেষত্ব হলো এই লেকটার চারপাশে প্রচুর দেবদারু গাছ রয়েছে এবং লেকের জলে দেবদারু গাছের ছায়া পড়ে। এটাই এখানকার বিশেষত্ব, এটা দেখতেই লোকে আসে। বেশ ভালো লাগছে। আজকে মেঘলা দিন, তারপরেও দেবদারু গাছের ছায়াগুলো দেখলাম, বেশ ভালো লাগলো। আর এই লেকের একদম শেষ মাথায় একটা নাগ মন্দির রয়েছে, নাগ দেবতার মন্দির, সেখানেও দর্শন করলাম। পুরো লেকটাকে পরিক্রমা করা যায়, মানে পুরো লেকটার চারপাশে ঘোরা যায়। ওভারঅল বেশ ভালো লাগবে। আর এই লেকের পাশেই একটা আপেলের বাগান আছে, চাইলে আপনারা সেখানেও যেতে পারেন। টানি জুব্বার লেকের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখানে একটা অ্যাপেল গার্ডেন আছে, বিশাল বড় জায়গা নিয়ে, প্রচুর গাছ দেখায় আপনাদেরকে। আর আপেল হয়ে আছে এইটুকু একদম ছোট ছোট সবুজ কালারে। তো এই যে সাদা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে নেট দিয়ে ঘেরা অ্যাপেল ট্রিগুলোকে।
হোটেলে ফিরে তো আমরা অবাক হয়ে গেলাম। আমাদের হোটেলের ব্যালকনি থেকে অসাধারণ ভিউ দেখা যাচ্ছিল পাহাড়ের। মনে হচ্ছিল যেন সমস্ত আকাশের তারা পাহাড়ের গায়ে একসাথে জ্বলে উঠেছে। ঘুরে টুরে আমরা অনেকক্ষণই ফিরে গিয়েছিলাম, তারপর চা টা খেয়ে একটু রেস্ট নিলাম। এখন ডিনার সার্ভ করে গেছে। ভেজ ননভেজের চয়েস থাকে, আমি ভেজ থালি নিয়েছি, রাহুল ননভেজ থালি নিয়েছে। এই যে বেশ অনেক কিছু রয়েছে, জিরা রাইস, রুটি, একটা সবজি, ডাল, আর ননভেজ থালিতে রয়েছে চিকেন, আর ভেজ থালিতে স্পেশাল রয়েছে হচ্ছে দই। তো আমরা ডিনার করে নিই, কালকে সকালে আবার দেখা হচ্ছে। এই যে ম্যাগি উইথ পাহাড়ের ভিউ। এইমাত্র রুমে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করে গেল। এই ব্রেকফাস্টটা আমাদের প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি আছে। দেখায় আমরা কি কি নিয়েছি। অনেক কিছু অপশান থাকে, আপনারা যেটা খুশি চুজ করতে পারেন। শৈলী নিয়েছে আলুর পরোটা, আর আমি কালকে রাত্রিবেলায় বলে দিয়েছিলাম প্লেন ম্যাগি করে দিতে। আমাকে জিজ্ঞাসা করে নিয়েছিল ভেজ ম্যাগি খাবেন না প্লেন ম্যাগি খাবেন, আমি প্লেন ম্যাগি অর্ডার দিয়ে এসেছিলাম। মানে রাত্রিবেলা আপনাদেরকে জিজ্ঞাসা করে নেবে, যেরকম সমস্ত জায়গায় জিজ্ঞাসা করে থাকে। এই নারকান্ডার হাইট হচ্ছে 8,885 ফিট, বেশ খানিকটা উচ্চতায় অবস্থিত। আর এখানে সবসময় মোটামুটি ঠান্ডায় থাকে। ডিসেম্বর মাসে শুনলাম যে বরফও পড়ে এখানে, চারিদিকে বরফে জমিয়ে। আপনারা মোটা জ্যাকেট অবশ্যই ক্যারি করবেন, কারণ পাহাড়ের ওয়েদার কেউ প্রেডিকশান করতে পারে না, যখন খুশি ঠান্ডা নেমে যেতে পারে। এখন হচ্ছে সকাল 7:36, বেশ ভালো ঠান্ডা। এখন ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে দেখুন 13 ডিগ্রি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পর্বে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের সামনে নিয়ে আসবো, তাই সঙ্গে থাকুন। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।